সাকিব আল হাসানের 12 আগস্ট পর্যন্ত এনওসি আছে। 12 আগস্ট পর্যন্ত যেহেতু এনওসি আছে, 13ই আগস্ট তার দেশে আসার কথা বা আমাদের কাছে রিপোর্ট করার কথা। সো যেহেতু 12 তারিখ আজকে হচ্ছে গিয়ে 7ই আগস্ট, তার আরও 2-3টা খেলা রয়েছে। আমরা তাদের সাথে যোগাযোগ করব এবং তার প্ল্যানটা জানার চেষ্টা করব। প্লাস যেহেতু নিরাপত্তা তো ব্যাপার রয়েছে, এটা শুধু সাকিব আল হাসান বলে কথা না, আপনারও নিরাপত্তার ব্যাপার রয়েছে, এখানে আমার সিনিয়র ভাইদের নিরাপত্তার ব্যাপার রয়েছে। না 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 সাকিব আল হাসান এখন একজন ক্রিকেটার, তার গতকালকে আসছি ভাই, জি। সাকিব আল হাসান গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন, তো উনি একজন ক্রিকেটারই রয়েছেন। তো প্রত্যেকটা মানুষেরই সিকিউরিটি কনসার্ন রয়েছে। তো আমরা যেহেতু 12ই আগস্ট পর্যন্ত তার এনওসি রয়েছে, তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমে জয়েন করার কথা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ পাকিস্তানের জন্য দল ঘোষণা করেনি। বাংলাদেশের জন্য যখন ওনারা দল ঘোষণা করবেন, সে যদি টিমে থাকে তখন একরকম, সে যদি টিমে না থাকে তখন তো তার এনওসিটা কাজে লাগছে না। সাকিব আল হাসান টিমে থাকবে না, এরকম চিন্তা ভাবনা কেন আসছে আবির ভাই? সাকিব যখন এভেলেবেল থাকেন, জালাল ভাই বলেছেন সাকিব এভেলেবেল টু প্লে দা পাকিস্তান। না এখন এই প্রশ্নটা রিয়াসাত ভাই, একটা প্রশ্ন হচ্ছে গিয়ে সাকিব আল হাসান অ্যাভেলেবেল আছেন কি না, একটা প্রশ্ন হচ্ছে কি উনি অ্যাভেলেবেল আছেন কি না, আরেকটা প্রশ্ন হচ্ছে কি উনি সিলেক্টেড হচ্ছেন কি না। কেন হবে না? মানে এটা তো আগে কখনো হয়নি আবির ভাই, আমি জানি এটা আপনার ইস্যু না। না সেটাই বললাম যে একটা হচ্ছে গিয়ে উনি টিমে আছেন কি না, আরেকটা হচ্ছে উনি অ্যাভেলেবেল কিছু না। আমার মনে হয় শাব্দিক পার্থক্যটা আমরা সবাই বুঝি। সো ওইটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেভাবে পরিচালনা করব। যদি উনি নির্বাচিত হন, উনি যদি টিমে নির্বাচিত হন, তাহলে তো স্বাভাবিকভাবেই উনি বাংলাদেশে টিমের সাথে জয়েন করে যাবেন বা টিমের সাথে জয়েন করবেন। সেটা ওনার ইন টার্মস অফ হিস মানে কনফার্মেশন অফ সিলেকশন, সেটা ডিসাইডেড হবে। এখন দেখুন, অনেক সময়, যেমন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, অনেক সময় কিন্তু প্লেয়াররা ব্যক্তিগত কারণেও কিন্তু জানিয়ে থাকেন যে আমি এই কারণে হোক বা অসুস্থতার কারণে হোক, যেমন মাহমুদুল্লাহ রিয়াদ বছরখানেক আগে হজের কারণে আফগানিস্তান সিরিজ খেলেন নাই। সো পার্সোনাল সেই স্পেসটাও তো আমরা প্লেয়ারদের দিয়ে থাকি। সো আমাদের এখন পর্যন্ত যেটা কনসার্ন সেটা হচ্ছে কি 12 তারিখ পর্যন্ত তার এনওসি দেওয়া আছে। সিলেকশনের ব্যাপারে উনি সিলেক্টেড হবেন কি হবেন না, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন কমিটির রেসপন্সিবিলিটি। দেখুন, সিলেকশন হন উনি অ্যাভেলেবিলিটি, এই দুইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল, ন্যাশনাল সিলেকশন প্যানেলের রেসপন্সিবিলিটি। এরপরে তার বাংলাদেশে আসতে হবে কিনা বা উনি ডাইরেক্ট যাবেন কিনা, দ্যাট উইল ডিপেন্ড অন দ্য বোর্ড। ঠিক আছে, বোর্ড এখনও যেহেতু ভেঙে দেওয়া হয়নি, বোর্ড চলমান আছে, বোর্ডের ডিসিশনের ব্যাপার। আমি অপারেশনস ইনচার্জ হিসেবে আমি যেভাবে বোর্ড আমাকে ইনস্ট্রাক্ট করবে সেভাবে আমি অ্যারেঞ্জ করবো। আজকে আমরা বাংলাদেশ এ টিমের প্র্যাকটিস শুরু করতে পেরেছি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আমাদের কনস্ট্যান্ট যোগাযোগ হচ্ছে। আজকের আপডেট অনুযায়ী আমরা বিশ্বাস করি আমরা 9ই এপ্রিল ফ্লাই করতে পারবো। 9ই আগস্ট আমাদের 6ই আগস্ট যাওয়ার কথা ছিল, আমরা ওখানে 7ই আগস্ট পৌঁছাতাম, আমাদের 10 তারিখ থেকে খেলাটা হওয়ার কথা ছিল। এখন আজকের কমিউনিকেশন অনুযায়ী আমরা 9ই আগস্ট যাব, 10ই আগস্ট পৌঁছাবো এবং ইনশাল্লাহ 13ই আগস্ট থেকে আমরা আমাদের সিরিজটা শুরু করতে পারবো। এন্টায়ার সিরিজটা সেম থাকছে, খালি 3 দিন বডিলি শিফট করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি এবং পাকিস্তান থেকেও এখন পর্যন্ত আমরা পজিটিভ রেসপন্স পেয়েছি। আচ্ছা, আজকে আমরা আমাদের জন্য দেশের গত 2-3 দিনের অবস্থার পরিপ্রেক্ষিতে প্র্যাকটিস শুরু করাটা আমাদের জন্য সবার আগে সবচেয়ে বড় কনসার্ন ছিল। আমরা আলহামদুলিল্লাহ আমরা আজকে প্র্যাকটিস শুরু করতে পেরেছি এবং বিগত 3-4 দিনের দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমাদের ফ্যাসিলিটিসের কী অবস্থা ছিল সেটা আমরা বুঝতে পারছিলাম না, কারণ গ্রাউন্ডসম্যানরা রেগুলার কাজ করতে পারছিল না। তো আজকে আমরা এসে দেখেছি আমাদের সমস্ত ফ্যাসিলিটিস গ্রাউন্ডসম্যানরা রেডি রেখেছে। আজকে আমরা এ টিমের প্র্যাকটিস শুরু করতে পেরেছি এবং আমরা আশা করি আগামীকালকে হয়তো আমরা ন্যাশনাল টিমের রেগুলার যে প্র্যাকটিসটা সেটা ইনশাল্লাহ শুরু করতে পারবো।
যথাসময়ে আমরা আমাদের মিডিয়া ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের গণমাধ্যম যারা কর্মী রয়েছেন তাদের আমরা সেই মেসেজটা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। জি আর্মির জিপ আসছিল এখানে সিকিউরিটি সেক্টর ছিল নাকি আর্মি ঘুরে গেছে? আচ্ছা, বাংলাদেশ আর্মির যেই পেট্রোল টিমটা আছে এইটা গত 6 তারিখ থেকেই অলমোস্ট রেগুলারই সকালবেলা একটা পেট্রোল দিয়ে যায়। এটা তাদের রুটিন ওয়ার্ক। এটা সিকিউরিটি কোনো থ্রেটের জন্য না, তারা যেভাবে সারা দেশে পেট্রোলিংয়ের মাধ্যমে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেটারই একটা অংশ, এবং সেভাবেই আজকে প্রতিদিন সকালবেলায় আর্মি একবার এসে যায়। এবং যেহেতু গতকালকে বাংলাদেশ আনসার ও বিজিবিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক পরিস্থিতি রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের এইখানে যে আপনারা জানেন যে আমাদের আনসার বাহিনীর সদস্যরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তার দায়িত্বে থাকে, তো তাদের সাথে দেখা করা, তাদের ইনস্ট্রাকশন দেওয়া এবং সার্বিক পরিস্থিতি দেখে যাওয়ার জন্যই তারা এসেছে। যেহেতু শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এটা তারা রুটিন ওয়ার্ক হিসেবেই করছে। আর মানে সম্পর্ক গতকালকে মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক মানে মানুষ সমাগত হয়েছিল, মানে প্লেয়াররাও ছিল যারা একজন আতঙ্কিত ছিল, মানে আমি নিজে কথা বলছি, মানে জাস্ট তাদের এই এত মুভমেন্টের জন্য। আর সামনের দিনগুলোতে কি মানে ক্রিকেট আগে যেভাবে চলতো এভাবেই মানে লক ফর আদার পিপল এরকম থাকবে, নাকি যে কেউ ঢুকে যেতে পারবে ক্রিকেট বোর্ডে? না, আমাদের প্লেয়াররা তো অনেকেই ওই সিচুয়েশনে প্র্যাকটিস করেছে। আমরাও যারা ক্রিকেট বোর্ডের স্টাফ রয়েছি আমরাও সবাই রেগুলার অফিস করেছিলাম। এইটা এর বিগত সময়ে আমরা দেখেছি যখন ক্ষমতার পালাবদল হয়েছে এরকম হয়, বাট যারা রেগুলার স্টাফ আমরা এই সিচুয়েশন সম্পর্কে অবগত আছি। দেখুন, সমস্ত দেশেই কিন্তু পরিবেশটা একটু অস্থির ঠিক বলবো না, বাট পরিবর্তন হচ্ছে, সিচুয়েশন একটু আনসার্টেন হচ্ছে। আমরা আশা করি 2-1 দিনের মধ্যে সম্পূর্ণ দেশ যেমন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, স্বাভাবিকভাবে গতিতে চলবে, ক্রিকেট বোর্ডের অ্যাক্টিভিটিসও স্বাভাবিক গতিতেই চলবে ইনশাআল্লাহ। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি আজকে যখন পেট্রোল চলে গেল সেনাবাহিনী, আপনি যেটা বলছেন আমি সিকিউরিটিদেরকে যারা ছিল আনসারই তো আপনাদের সিকিউরিটি দেয়, নতুন করে কিছু না, কিন্তু তাদেরকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি কারা ঢুকবে কারা ঢুকবে না। তারা বলতেছে কোনো যিনি মেজর যিনি আছেন ইনি এখনো আসেননি, উনি আমার কোনো রিসিভ করেননি। যিনি আনসারদের কমান্ডেন্ট আছে তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কি নির্দেশনা দিয়েছেন, ওনারা নাম প্রকাশে অনিচ্ছুক। একজন আনসার বলছেন আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয় না। আমি হচ্ছে আপনি সিওর সাথে কথা বলেছেন যে কেউ কেন ঢুকতে পারে, প্রবলেম দেখলে আপনারা আর্মি যে না অমিত ভাই, আপনার যে প্রশ্নটা এটা খুবই যৌক্তিক প্রশ্ন, বাট আমি যেহেতু ক্রিকেট অপারেশনস দেখি, সিকিউরিটি ডিপার্টমেন্টটা আমার না, এই জন্য এই ব্যাপারে আমার কাছে তথ্য থাকুক বা না থাকুক এই উত্তরটা আমার দেওয়া, আমি রেসপন্সিবল পারসন না। আমি চেষ্টা করব ক্রিকেটিং যে ইয়েগুলো আছে বা যতটুক আমার দায়িত্বের মধ্যে পড়ে ততটুকুই আমি রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলার চেষ্টা করব। মনে হয় যে কখনো থ্রেট মনে হয় যে এখানে প্র্যাকটিস করা নিরাপদ বোধ করছে না, তখন আপনাদের ভূমিকা কি হবে? বাংলাদেশ ক্রিকেট অপারেশনসের পক্ষ থেকে আমি গত 2-3 দিন না, প্রত্যেক দিনই আমাদের প্লেয়ারদের সাথে কনস্ট্যান্ট কমিউনিকেশন হচ্ছে, এবং আমি একদম দায়িত্ব নিয়ে বলতে চাই বাংলাদেশের প্লেয়াররা সবচেয়ে বেশি সেফ এবং সিকিউর ফিল করেন মাঠের মধ্যেই। কারণ বাংলাদেশের প্লেয়ারদের সেই বিশ্বাস, সেই ভরসা এবং সেই মানসিক শক্তিটা রয়েছে যে বাংলাদেশের মানুষ, আপামর জনগণ, হোয়াট এভার দেয়ার পলিটিক্যাল ভিউ ইজ, বাংলাদেশ ক্রিকেট টিমকে তারা ভালোবাসে, বাংলাদেশ প্লেয়ারদের তারা ভালোবাসে, এবং বাংলাদেশ ক্রিকেটে সবাই তাদের সাপোর্টে রয়েছে। তো বাংলাদেশের যারা প্লেয়ার রয়েছেন বিভিন্ন টিমের সাথে রিলেটিভ রয়েছেন, অনেক প্লেয়ার এই গত কয়েকদিনের মধ্যে ইন্ডিভিজুয়াল ট্রেনিংও করেছেন। আমরা এই মাঠের মানুষ, আমরা মাঠে সেফ সিকিউর ফিল করি এবং আমরা বিশ্বাস করি মাঠে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো সমস্যা নেই এবং হবে না। আমরা এটা না যারা এই যে অনেক লোক না, এইটা যখন প্র্যাকটিস করবেন হ্যাঁ, এইটা দেখুন, এইটা যেমন আমি যদি 6 তারিখের কথা বলি, পরিস্থিতি আরও অস্বাভাবিক ছিল। 7 তারিখে পরিস্থিতি আরেকটু রেগুলার হয়েছে, আজকে পরিস্থিতি আরও রেগুলার হয়েছে। 2-1 দিনের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। দেখুন, মাঝখানে তো 2-1 দিন কারো কাছে কোনো ধরনের ইনফরমেশন ছিল না, আস্তে আস্তে জিনিসটা স্ট্রাকচার্ড হচ্ছে। আমরা সবাই রেগুলার অফিস শুরু করেছি এবং এটা বিশ্বাস করি হয়তো কালকের থেকেই পরিস্থিতি আরও বেটার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যদি খেয়াল করি যে গতকালকে লোকজন এখানে ঢুকেছে এবং অনেক ক্রিকেটার স্ক্যাড ছিল পুরো সিচুয়েশনটা নিয়ে। আজকেও আমরা দেখেছি যে দলবন্দি কিছু মানুষ ঢুকেছে, কে ঢুকেছে কেন ঢুকেছে সেটা বিষয় না, ঢুকেছে। এখানে ফুড পান্ডার গাড়িও ঢুকে, উবারের গাড়িও ঢুকে, কিন্তু আমরা যারা সংবাদকর্মী
আমরা যেখানে আপডেটটা বাংলাদেশ ক্রিকেটকে আমরা আসলে আগায় নেওয়ার চেষ্টা করি, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। বিসিবির অ্যাটিটিউডটা আমাদের সাথে অনেকটা বাংলাদেশ ব্যাংক সেখানকার অর্থনৈতিক সাংবাদিকদের সাথে যেটা করে এরকমটা। এই আচরণটা কেন? এই আচরণটা কি সমর্থনযোগ্য? আপনি বলবেন আপনি ক্রিকেট অপারেশনের দায়িত্বে, আপনি এটার উত্তর এখন চাইলেও দিতে পারবেন না। নট বিং টেকনিক্যাল, এটা কেন হচ্ছে নাম্বার ওয়ান। এই জিনিসটা থেকে আপনারা কি বের হবেন কিনা? বাংলাদেশ ব্যাংক বের হয়েছে, সাংবাদিকরা অবাধ প্রবেশ করতে পারে। ক্রিকেট বোর্ডে গতকালকে যারা ঢুকেছে তারা বলেছে যে এখানটায় দুর্নীতি হয়, স্বজনপ্রীতি হয়। ক্রিকেটাররা স্ট্যাটাস দিয়েছে যে এখানে অনেক ধরনের কর্মকাণ্ড হয় যেটা সমর্থনযোগ্য না। সেই জিনিসগুলো কি আসলেই হয় যে কারণে আমরা ঢুকতে পারি না? রিয়াসাত ভাই, আপনার প্রশ্নগুলো একটা প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন আছে, যদি স্পেসিফিকলি জিজ্ঞেস করেন না আপনার প্রশ্ন উত্তর দিব। বাংলাদেশের leader একটা হচ্ছে যে সিকিউরিটি আপনাদের আসার ব্যাপারে জিজ্ঞেস করছেন, প্রশ্নটা একটু ইজি করে করলে আমার জন্য উত্তরটাও ইজি হবে। আমরা কেন ঢুকতে পারি না? পৃথিবীর সবাই ঢুকতে পারে এই গেট দিয়ে। সমস্যাটা কোথায়? জি সাংবাদিক না, দেখুন, অ্যাজ ফার এজ আই নো, আমি যতটুকু দেখতে পাচ্ছি, আমার মনে হয় আমার পরিচিত অপরিচিত সবাই আপনারা রয়েছেন। দেখুন, বিগত সময়ে বিভিন্ন সময়ে পজিটিভ হোক নেগেটিভ হোক অনেকের সবারই তো পাওয়া না পাওয়ার ব্যাপার আছে। নো ওয়ান ইজ পারফেক্ট, ঠিক আছে, বাট আমরা সবসময় চেষ্টা করি নিজেদেরকে শুধরে নিয়ে বা নিজেদের অবস্থানগুলোকে আরও ইমপ্রুভ করার। এই কালচার চেঞ্জ হবে ভাইয়া। দেখুন, আমি সেই ব্যাপারে আমি যেটা বললাম স্পেসিফিক্যালি আমি ক্রিকেট সংক্রান্ত উত্তরগুলো দেওয়ার আমি রেসপন্সিবল, সেটার উত্তর আমি দিতে পারবো। কালচারের যে ব্যাপারটা সেটা সিকিউরিটি ডিপার্টমেন্ট আছেন এবং আমার সিনিয়র কলিগরা রয়েছেন, তারা বলতে পারবেন। আমি স্পেসিফিক্যালি আমাকে যদি ক্রিকেট খেলা নিয়ে প্লেয়ারদের অবস্থা নিয়ে প্র্যাকটিস ট্যুর নিয়ে প্রশ্ন করেন, সেটা আমি দায়িত্ব নিয়ে উত্তর দিতে পারবো। দেখুন, বাংলাদেশ ক্রিকেট টিমের যারা সাপোর্ট স্টাফ তারা সবাই বাংলাদেশে অ্যাভেলেবেল আছেন এবং তারা সবাই গত 1 আগস্ট রাতের থেকেই সবাই অ্যাভেলেবেল আছেন। তারা প্র্যাকটিস শুরু হওয়ার জন্য অপেক্ষা করছেন এবং আমরা যদি প্র্যাকটিস শুরু করতে পারি তাহলে অবশ্যই তারা আশা করি উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। অবশ্যই প্রথমত তারা আমাদের যারা বিদেশি কোচিং স্টাফ বাংলাদেশে রয়েছেন, তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য তারা আমাদের রেসপন্সিবিলিটি। তাদের ফ্রি মুভমেন্ট, সিকিউরড মুভমেন্ট, সিকিউরিটি ইন ওয়াইল দেয়ার ট্রেনিং, এটা আমাদের ডেফিনেটলি টপ প্রায়োরিটি। পাশাপাশি তারা যেই দেশের ন্যাশনাল হিসাবে এসে রয়েছেন, তাদের যেই হাই কমিশন বা এমবিসি রয়েছে, তারাও কিন্তু তাদের জন্য রেসপন্সিবল। আমরা একটা প্রপার সমন্বয় করেই আমরা আমাদের অ্যাক্টিভিটিসগুলো করব এবং অবশ্যই আমাদের জন্য নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের যেমন প্র্যাকটিসটা শুরু করা এবং ওভারঅল সবার সিকিউরিটিটাও আমাদের জন্য কনসার্ন। তো আমরা ওইভাবে সমন্বয় করেই ডিসিশনটা নিব ইনশাআল্লাহ। না, প্লেয়াররা দে আর ভেরি হ্যাপি, আলহামদুলিল্লাহ প্লেয়াররা খুবই হ্যাপি। যেমন আজকে তাসকিনও, আজকে তার শিডিউল ট্রেনিং ছিল না বাই হি কেম বাই হিমসেলফ, কারণ ওর যেই পার্সোনাল ওয়ার্কলোডের ম্যানেজমেন্টের যে কাজগুলো ছিল সে করতে এসেছে। আমরা প্লেয়াররা তাদের সাথে কথা বলে বা কোচিং স্টাফদের সাথে কথা বলে, ইভেন আমরা যারা এখন কর্মকর্তা হিসাবে বোর্ডে মানে কর্মচারী হিসেবে বোর্ডে রয়েছি, আমরা সবাই দ্রুততম সময়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছি এবং পেতে চাই। সব দে আর ভেরি হ্যাপি এবং যেটা রুটিন যেভাবে আমার প্রশ্ন ছিল যে অনেক লোক হচ্ছে একদম গ্র্যান্ডস্ট্যান্ড পর্যন্ত। দেখুন, এরকম অনেক লোক তো এখন অনেক বাসা, আমি যেটা বলতে চাচ্ছি যে দেশের পরিবেশ অবশ্যই সময়ের সাথে সাথে স্বাভাবিক হয়ে আসবে। এমন না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমরা তো দেশের বাইরে না, এলিয়েনেটেড না, আমরা সময়ের সাথে সাথে আমরা মনে করি যে সিচুয়েশনটা কনসার্ন হয়ে যাবে। আজকে হয়তো 40 জন হচ্ছে, কালকে হয়তো 5 জন থাকবে, হয়তো 2-3 দিন পর থেকে স্বাভাবিকভাবেই রুটিন সিচুয়েশন চলতে পারবে। জি, আপনার তো একটা ডিপার্টমেন্ট আছে, প্রত্যেক ডিপার্টমেন্টের একজন করে ডিপার্টমেন্ট চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আছে। আপনার সঙ্গে তাদের যোগাযোগ কেমন রয়েছে? তারা যোগাযোগ করছে কিনা বা আসছে কিনা? না, দেখুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা ডিরেক্টর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা ডিরেক্টর, তারা সবাই কিন্তু ভলেন্টারি ডিরেক্টর। তারা তাদের ব্যক্তিগত প্রফেশনের বাইরেও ভলেন্টারি এখানে নির্বাচিত হয়ে কাজ করেন। চেয়ারম্যানের সাথে এবং ভাইস চেয়ারম্যানের সাথে আমার কনস্ট্যান্ট যোগাযোগ আছে। তারা অফিসে আসার জন্য বাধ্য নন, কিন্তু তারা তাদের যে কাজগুলো আছে এখন পর্যন্ত রুটিন মতো করছেন, কনস্ট্যান্ট যোগাযোগ আছে। লাস্ট কোশ্চেন ভাই, আমরা যতটুকু শুনতে পেরেছি সামনের অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা। আইসিসি এরই মধ্যে জানিয়ে দিয়েছে তারা ভিন্ন ভেন্যু চিন্তা করছেন।
আপনার কাছে কতটুকু না আপডেট এই ওমেন্স ওয়ার্ল্ড কাপটা এটা ওমেন্স ডিপার্টমেন্ট এবং সিও স্যার একদম ডাইরেক্টলি তত্ত্বাবধান করছেন। আমি রেসপন্সিবল ফর মেন্স ক্রিকেট, স্পেশালি মেন্স ন্যাশনাল টিম এবং মেন্স এ টিম। সো ওই ব্যাপারে আমার কাছে কংক্রিট বা আপনাদের কাছে কংক্রিটভাবে বলার মতো তথ্য নাই। আই এম নট দ্য রেসপন্সিবল পারসন টু ডু দ্যাট অ্যাজ ওয়েল।